বহরমপুর নামক একটি ছোট গ্রামে বাস করে সন্তোষ ও তার বউ। সে তার পরিবার চালানোর জন্য কাঠ কাটার কাজ করত। প্রতিদিন সে ঘন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে সন্তোষ তার সংসার চালায়। আজ শুধু এতটুকু কাঠ পেয়েছো? এটুকু দিয়ে তো আজকের দিনটাই চলতে পারবো। কাল সকাল সকাল ঘন জঙ্গলে গিয়ে আরো কিছু কাঠ খুঁজে নিয়ে আসবে। তাহলে অন্তত 4 দিনের চাহিদাটা মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, কাল আমি জঙ্গলে গিয়ে তোমার জন্য চুলা ও বাজারে বিক্রি করার জন্য আরো কিছু কাঠ নিয়ে আসবো। আজ আর আমি ওখানে যেতে পারবো না। এখন তুমি তাড়াতাড়ি কিছু খেতে দাও আমাকে, তারপর একটু শান্তিতে ঘুমাবো। শান্তিতে তুমি তখনই ঘুমাবে যখন সমস্ত কাজ শেষ করবে। সবার প্রথমে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসো, তাহলে আমাদের ঘরে অন্তত ভালো কিছু হবে। তারপর সন্তোষ তার কুড়াল নিয়ে ঘন জঙ্গলে যায়, যেখানে অনেকেই কাঠ কাটতে যেত। যখনই সন্তোষ কাঠ কাটার জন্য গাছের উপরে চড়ে, গাছের ডাল সন্তোষের ওজন সামলাতে পারে না, আর সন্তোষ ডাল ভেঙে নিচে কুয়োর মধ্যে পড়ে যায়। এবং কুয়োর মধ্যে সন্তোষ দেখে চারদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, কুয়োর একদম ভিতরে। এবং ওখান থেকে আরো একটি আওয়াজ ভেসে আসে, শান্ত হয়ে যাও, ভয় পেও না, আমি একটি জাদুই কুয়ো, একদম ভয় পেও না। আরে এসব তুমি কি বলছো যে ভয় পেও না? এখানে আমার জীবন সংকটে আছে আর তুমি বলছো ভয় পেও না? তুমি আমাকে অন্ধকার থেকে মুক্ত করে দিয়েছো, তাই আমি তোমাকে বরদান দিব। এই সমস্ত কুয়োর পেঁয়াজ ও জাদু, এটাই তোমার জন্য বরদান। যে এই পেঁয়াজ খাবে সে ডাবল হয়ে যাবে, আর সে তার মাধ্যমে সমস্ত কাজ করে নিতে পারবে এবং তার মতোই কথা বলে যাবে। যদি এমন হয় তাহলে আমার অনেক সাহায্য হয়ে যাবে, জমিতে হাল চাষ করার জন্য, বাজারে কাঠ নিয়ে যাওয়ার জন্য, আরো কত কিছু। তবে এত বেশি খুশি হয়ে যেও না। এই জাদুই পেঁয়াজের শক্তি ততক্ষণ হবে যতক্ষণ সূর্যের আলো থাকবে। কুয়োর আমার কথা শুনেই সন্তোষ পেঁয়াজ নিয়ে কুয়োর মধ্য থেকে বাহিরে বেরিয়ে আসে, আর সে বাড়িতে চলে যায়। সন্তোষের মনে খুশির বন্যা বইতে থাকে। আরে আরে, শুনছো গো? এই দেখো আমি কি নিয়ে এসেছি। আরে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আর এ কি, হাতে শুধু পেঁয়াজ? এটা তুমি কি করলে? এই পেঁয়াজ দিয়ে কোন কাজ করব আমরা? তখনই সন্তোষ তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সীমাকে বলে দেয়, আর সীমা তার এই কথাগুলো মিথ্যে মনে করে রান্নাঘরের দিকে চলে যেতে থাকে। এদিকে সন্তোষ একটি পেঁয়াজ খেয়ে নেয় এবং সাথে সাথে ওখানে দুইটা সন্তোষ দেখা যায়। হে ভগবান, আমার তো মাথা ঘুরতেছে এসব দেখে। এটা কি করে সম্ভব? আর এটা কিভাবে সত্যি হতে পারে? এবার বিশ্বাস হলো তো আমার কথা তোমার? এই বলে সন্তোষ আরো একটি পেঁয়াজ খেয়ে নেয়। হে ভগবান, আমি নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছি না। এসব আসলেই সত্যি কিনা। আর কি, সন্তোষ এভাবে ওই জিনিস দিয়ে সুবিধা নিতে থাকে। যখনই তার কোনো কাজ করতে হতো তখনই সন্তোষ ওই জাদুই পেঁয়াজ খেয়ে নিত, যার মাধ্যমে জমিতে হাল চাষ করা, জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে নিয়ে আসা, আবার বাজার থেকে যে কোনো জিনিস নিয়ে আসা। শুনছো গো, আজ তুমি একসাথে দুইটা পেঁয়াজ খেয়ে নেবে? কেন? আমাদের জমিতে ফসলের বীজ ছেটাতে হবে এবং বাজার থেকে সারও কিনে আনতে হবে। আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি প্রথমেই দুইটা পিস কুয়ো থেকে নিয়ে এসেছি। আমি এগুলোকে খেয়ে দিনে দিনে সমস্ত কাজ করে নিব। তাহলে তো আমাকেও একটু দিতে পারো। আজ বাড়িতে অনেকগুলো কাজ আছে। পুরো বাড়িটা ধুয়ে মুছে ফেলতে হবে, আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা ঠিক আছে, তোমাকেও দিচ্ছি, দাঁড়াও। তারপর সন্তোষ ও সীমা মিলে জাদুই কুয়োর পেঁয়াজ খেয়ে নেয়, আর দ্রুত জাদুই কুয়োর পেঁয়াজের সাহায্যে দুই দুই হয়ে যায় এবং সমস্ত কাজ করে নিতে থাকে। এদিকে জাদুই কুয়োর পেঁয়াজের খবর সন্তোষের ছোটবেলার বন্ধু বিহারীলাল পেয়ে যায়। সে জেনে যায় যে সন্তোষ তার সকল কাজ নিমিষেই করে নেয়। এই সন্তোষের এবার একটা কিছু করতেই হবে। পুরো জমি একাই চাষ করছে, কোনো শ্রমিককে না বলেই।
দেখতে দেখতে খড়ের ঝুপড়ি থেকে ধনির বাড়ি বানিয়ে ফেলেছে, তাও আবার কয়েকদিনের মধ্যেই। এমন কি জিনিস ওর হাতে চলে এসেছে, হ্যাঁ? কিছুই তো বুঝতে পারছি না। আরে সেটাই তো কথা দাদা, একদিন আমি নিজেই দেখেছি ওকে গাড়ি নেওয়ার কথা বলছিল। এসব কিছু দেখে বিহারীলাল একদিন সন্তোষের পিছু নিতে থাকে, আর পিছু নিতে নিতে ওর বাড়িতে চলে আসে। এবং ওখানে গিয়ে বিহারীলাল দেখে যে সন্তোষের বাড়ি আগের থেকে অনেক ভালো ও অনেক বড় হয়ে গেছে। যাও, আর গিয়ে আরো কিছু পেঁয়াজ নিয়ে আসো, তাহলে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ বউ, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর এমনটা হলে এইবার অনেক বেশি পেঁয়াজ খেতে হবে। আমাকে আমার বাপের বাড়ির জন্য কিছু কাজ করে দিতে হবে। আমি আমার দাদাকে বেশি পরিশ্রম আর করতে দিব না। ঠিক আছে, আমি যাই তবে পেঁয়াজ আনার জন্য। এই বলে সন্তোষ জঙ্গলের পথে যেতে থাকে, আর পেছনে আবার বিহারীলাল পিছু করতে শুরু করে দেয়। আর সে ওই কুয়ো থেকে কিছু পেঁয়াজ তুলে এনে খেতে থাকে। পেঁয়াজ খেতে সন্তোষ 1 থেকে 2 জন হয়ে যায়। এই দৃশ্য দেখে বিহারীলালের চোখে বিশ্বাস করতে পারে না। ও, তাহলে এই ব্যাপার, এই জাদুর কুয়োর জন্য সন্তোষ আজ এত অহংকার দেখাচ্ছে। এখন আমি সবকিছু বুঝতে পারলাম। তারপর ওখান থেকে সন্তোষ চলে যায়। বিহারীলাল ওই কুয়োর ভিতরে চলে যায়, আর ওখানে গিয়ে সে একটি পেঁয়াজ খেয়ে নেয়। কিন্তু বিহারীলালের লোভ করার জন্য পেঁয়াজ খেতেই কুয়োর মধ্যে ডুবে যেতে শুরু করে। লোভী বিহারীলাল, ওই কাঠুরে সন্তোষের ভালো তুই দেখতে পাচ্ছিস না যে তুই সোজা এখানে চলে এসেছিস? এখন শাস্তি ভোগ কর। আরে আরে, বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। বিহারীলালের চিৎকার শুনে সন্তোষ এগিয়ে আসে ওকে বাঁচানোর জন্য, এবং মাটির ভিতরে ডুবে যাওয়া থেকে বাহিরে বের করে নিয়ে আসে। আজ তুই বেঁচে গেলি, যদি পরের বার কুয়ো ও সন্তোষের আশেপাশে দেখি না, তাহলে বুঝতেও পারছিস না তোর কপালে কি আছে। কুয়োর কাছে এমন কথা শুনতেই বিহারীলাল ওখান থেকে দৌড়ে দৌড়ে পালাতে থাকে। আর এদিকে সন্তোষ সমস্ত কথা বাড়ি ফিরে সীমাকে বলে দেয়। প্রথমে তো সীমা একটু ভয় পেয়ে যায়, কিন্তু সন্তোষকে সুস্থ থাকতে দেখে সে তাকে বলল, ধন্যবাদ ভগবানকে যে তুমি একদম ঠিক আছো, নয়তো কে জানি কি হতে পারতো। আমি তো ভাবতেও পারছি না। ভগবান, আর যেন আমাদের পরিবারে কোনো বিপদ না আসে, আর যেন কারো খারাপ নজর না পড়ে, সবকিছু যেন ভালো হয়। তারপর থেকে সন্তোষ ও সীমা এভাবেই তাদের জীবন হাসি খুশিতে সুখে দুঃখে কাটাতে থাকে। ঠাকুমা, বাজারের ব্যাগটা দাও তো, আমি বাজারে যাব আজ। আর তোমাকে আজ থেকে বাজারে যেতে হবে না। তুই কেন যাবি রে? আমি যাব। না ঠাকুমা, তোমাকে আর যেতে হবে না। তোমাকে দেখে সবাই অনেক হাসাহাসি করে, আমার একদম ভালো লাগে না। আমি কুজো হয়েছি, সেটা কি আমার দোষ? ভগবান আমাকে এমন বানিয়েছে। ঠাকুমা, তুমি মন খারাপ করো না, দাও বাজারের ব্যাগটা আমাকে দাও। না রে, তুই থাক, আমি যাই। তুই বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে। এভাবে বাজারে গেলে প্রতিদিন মানুষ কি বলবে? আচ্ছা ঠাকুমা, তুমি যাও তাহলে। এরপর কুজো বুড়ি বাজারে ব্যাগ হাতে নিয়ে যেতে থাকে। বাজারে থাকা কিছু লোক কুজো বুড়িকে দেখে হাসাহাসি করে। কুজো বুড়ি সেসব পাত্তা না দিয়ে বাজার করে বাড়িতে যায়। কি রে গৌরে, কোথায় গেলি রে? এই দেখ, বাজার করে এনেছি। ঠাকুমা, তুমি এসেছো? কেউ কিছু বলেনি তো তোমাকে? না রে, কেউ কিছু বলেনি। আমি ওসব পাত্তা দেই না। পাত্তা দিলেই লোকেরা বেশি করে বলে। তুই যা, বাজারগুলো নিয়ে রান্না করে ভাত। হ্যাঁ দাও, বাজারগুলো দাও, রান্নাটা করে ফেলি।
তুমি এখানে বসে বিশ্রাম নাও। কুজুপুরি তার কষ্ট চেপে রাখতো, তার নাতনির সামনে তার কষ্ট দেখাতো না। এভাবে তাদের দিন কাটতে থাকে। একদিন গৌরী রাস্তা দিয়ে হাঁটছিল, তখন এক মহিলার সাথে দেখা হয়। কি রে গৌরী, কোথায় যাচ্ছিস? এই তো একটু সামনে যাব। তুমি কোথায় যাচ্ছ গো? আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি রে। খুব ভালো ঘরে আমার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি রে। ও আচ্ছা, তা খুব ভালো তো। যাও তাহলে তুমি। তা তোরও তো বয়স কম হলো না রে, বিয়ে টিয়ে কিছু করবি না নাকি? না গো, আমি বিয়ে করব না। ঠাকুমাকে ছেড়ে কোথাও যাব না। আমি না থাকলে ঠাকুমাকে কে দেখবে বলো? বিয়ে করবি না নাকি তোকে কেউ বিয়েই করবে না? তোর ঠাকুমার জন্যই তোর বিয়ে হবে না, বুঝলি? একজনকে বলেছিলাম তোর বিয়ের কথা, কুজন নাতনি শুনে আর রাজি হলো না। লাগবে না গো কাউকে আমাকে বিয়ে করা। কেউ কি আমাকে বিয়ে করবে না, আমি নিজেই বিয়ে করব না। আর খবরদার, আমার ঠাকুমাকে নিয়ে কিছু বলবে না, বলে দিলাম। বড় বড় কথা খালি, যা যা, তোর ওই কুজো বুড়ির সাথেই থাক সারা জীবন। গৌরী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে। কিরে, কি হয়েছে তোর? এখানে মন খারাপ করে আসিস কেন? কিছু হয়নি তো ঠাকুমা, কি হবে আবার আমার? তুমিও না ঠাকুমা, কি যে বলো। কিছু তো হয়েছে, বল আমাকে কি হয়েছে। আমি বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে। ঠাকুমার কাছে লুকাবি? হ্যাঁ, ঠাকুমার চোখ ফাঁকি দেয়া অত সহজ নাকি? বল এবার কি হয়েছে। গৌরী তার ঠাকুমাকে সব বলে। তুমি কষ্ট পেও না ঠাকুমা, আমি বিয়ে করব না কোনোদিন। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সারা জীবন তোমার সাথেই থাকবো। দূর পাগলি মেয়ে, মেয়েদের একদিন না একদিন বিয়ে করতেই হয়। আর আমি কি সারা জীবন বেঁচে থাকবো? আমি মরে গেলে কে দেখবে তোকে? তুই চিন্তা করিস না, ভালো ছেলে পেয়ে তোকে বিয়ে দেব। আমি তো বললাম তোমাকে, আমি বিয়ে করব না। এই কথা বলে গৌরী ঘরে চলে যায়। হে ভগবান, কেন আমাকে এমন বানিয়েছো? আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার এই কুজোর জন্য আমার নাতনিটার বিয়ে হবে না। এর থেকে আমাকে তুলে নাও। এভাবে কদিন কেটে যায়। হঠাৎ একদিন কুচুপুরের বাড়িতে এক দেবতা ছদ্মবেশে আসে। কেউ আছিস বাড়িতে? কেউ আছিস? কে ডাকছে দেখি তো একবার বের হয়ে। এরপর কুচুপুরি বাহিরে আসে। বের হয়ে দেখে একজন লোক এসেছে, পুরো শরীরে ঘা ছিল। কে তুমি বাবা? এখানে কি করছো? তোমার এই অবস্থা হয়েছে কিভাবে? পুরো শরীরে ঘা, তোমার তো চিকিৎসা দরকার। জানি না গো, কোন জন্মের পাপী শাস্তি দিয়েছে ভগবান। আমার এই খাইয়ের জন্য আমার বউ ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি নাকি কখনো ভালো হব না। আমাকে দেখে তাদের ঘৃণা লাগে। চিন্তা করিস না বাবা, ভগবান ঠিক তোকে ভালো করে দিবে। আমার খুব খিদে পেয়েছে গো। আমার এই অবস্থা দেখে কেউ আমাকে খেতে দিল না, তাড়িয়ে দিল সবাই। দুদিন থেকে না খেয়ে আছি। আয় আয়, ভেতরে আয়। আমার এই কুজো দেখে সবাই হাসাহাসি করে। তুই ভিতরে আয়, বস এখানে। দেখি কি আছে ঘরে, তোকে খেতে দেই। তুমি খেতে দেবে আমাকে? সত্যি? আমাকে দেখে তোমার ঘৃণা লাগছে না? ঘৃণা লাগবে কেন রে? এটা তো অসুখ। তুই বস, আমি খেতে দিচ্ছি তোকে। খাবার নিয়ে আসে, দেবতাকে খেতে দেয়।
দেবতা খেয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খাওয়ানোর জন্য। এ কথা বলতেই চারদিকে আলোয় ভরে যায়। এ কি, এত আলো কেন? এত আলো কোথা থেকে আসছে? এত আলো দেখে কুজু বুড়ি খুব অবাক হয়ে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগে সেই আলো থেকে এক দেবতা বেরিয়ে আসে। হে ঈশ্বর, আপনি এই গরিবের ঘরে? তোর কষ্ট দেখে এসেছি, তোর ব্যবহার দেখে আমি মুগ্ধ ও সন্তুষ্ট। বল তোর কি চাই, যা চাবি তাই দিব। আমার কিছু চাই না, শুধু আমার এই কুজোটা ঠিক করে দিন। আমার জন্য আমার নাতনির বিয়ের ঘর আসে না। ঠিক আছে, দিচ্ছি। এরপর কুজো বুড়িকে একদম ঠিক করে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেবতা সেখান থেকে চলে যায়। গৌরী বাড়ি এসে দেখে তার ঠাকুমা ঠিক হয়ে গেছে। ঠাকুমা, তুমি ঠিক হয়ে গেছো? এ কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারছি না। কুজো বুড়ি গৌরীকে সব খুলে বলে। চলো ঠাকুমা, আজ আমরা দুজনেই বাজারে যাব। সবাই এতদিন অনেক হাসাহাসি করেছে। এরপর তারা বাজারে যায়। সবাই তা দেখে খুব অবাক হয়ে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মিঠাইপুর গ্রামে রজব নামে একজন জেলে বাস করত। রজবের দুই বউ ছিল। বড় বউয়ের নাম ছিল শোভা এবং ছোট বউয়ের নাম ছিল মীরা। তারা দুই বউ বোনের মতো ছিল। তাদের মধ্যে কখনো ঝগড়া হতো না। একদিন, মীরা, এদিকে একটু আয় তো। এই দেখ তোর জন্য কি এনেছি, তাড়াতাড়ি আয়। বলো কি হয়েছে? এই দেখ, আমি বাজার থেকে তোর জন্য একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছি। বাহ দিদি, অনেক সুন্দর শাড়ি, আমার বেশ পছন্দ হয়েছে। তোমার পছন্দ আছে দেখছি। যাক, পছন্দ হয়েছে তাহলে এটা কাল পরবি, তোকে বেশ মানাবে। আচ্ছা দিদি, ঠিক আছে, কাল সকালেই আমি শাড়ি পরবো। কই গো তোমরা, কোথায় গেলে তোমরা? এদিকে এসো, কিছু কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ গো, বলো কি হয়েছে? কইরে ছোট, কোথায় তুই? এদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বলো, এত ডাকছো কেন? এবার বলো কি বলবে। সামনে তো বর্ষা, আমি মাছ ধরতে সমুদ্রে যাব। তোমরা দুজন সাবধানে থেকো, ঝগড়া করো না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমরা মিলেমিশেই থাকবো। কবে আসবে তুমি? আমার তো বেশ চিন্তা হচ্ছে। এই বর্ষায় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আরে ছোট বউ, তুমি এত চিন্তা করো না, আমার কিছুই হবে না। মাছ ধরতে না পারলে তো লাভ হবে না, সংসারটাও তো চালাতে হবে নাকি। আমি আসছি এবার। এই বলে রজব বাড়ি থেকে বের হয় সমুদ্রের উদ্দেশ্যে। এই মাঝি, যাবে নাকি মাছ সমুদ্রে? মনে হয় ঝড় উঠবে, এই ঝড়ে মাছ সমুদ্রে যাবে। আরে কিছুই হবে না, চলো এবার যাওয়া যাক। মাঝি তার নৌকা নিয়ে মাঝ সমুদ্রে চলে যায়। আর তখনই জোরে বাতাস ওঠে, নৌকা দোলাদলি শুরু হয়। এবারে শেষ রক্ষা হলো না মনে হয়, নৌকা বোধহয় উল্টেই যাবে। আরে ভয় পেও না, আরে কিছু হবে না, উপরওয়ালাকে ডাকো, তিনি আমাদের রক্ষা করবেন। তখনই তাদের নৌকাটি ডুবে যায়। মাঝি ও রজব প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে, আর তারা ধীরে ধীরে ডুবে যায়। কয়েকদিন তো হয়ে গেল, লোকটা তো আসার কোনো নামগন্ধই নেই। যে জ্বর হলো, না জানি কি অবস্থায় আছে। দিদি, আমার খুব চিন্তা হচ্ছে।
ওনার ফির কিছু হয়ে যায়নি তো? এসব অলক্ষণে কথা বলতে নেই ছোট। দিদি, ঘরে কোনো বাজার নেই, আজ কি রান্না করব? ওনার 2 শতক জমি আছে, এর মধ্যে তুই 1 শতকে চাষ করবি আর আমি 1 শতকে চাষ করব, না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আচ্ছা দিদি, তাই হবে। কাল থেকে আমরা কাজ শুরু করব। পরের দিন সকালবেলা শোভা আর মীরা জমিতে চলে গেল আর কোদাল দিয়ে মাটি উর্বর করতে লাগলো। শোন ছোট, তুই সবজি চাষ করবি আর আমি ধান চাষ করব, তাহলে আর আমাদের কোনো কিছু কিনে খেতে হবে না। হ্যাঁ দিদি, বেশ ভালো কথা বলেছো। শোভা আর মীরা সেদিনের মতো কাজ শেষ করে বাড়িতে চলে গেল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। তারা দুজন মিলে জমিতে চাষ করতে লাগলো। মীরা, আর কতদিন এভাবে চলবে বলতো? লোকটার কোনো খোঁজ খবর নেই, কোথায় চলে গেল বলতো? দিনের পর দিন যেতেই লাগলো। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে গেল, কিন্তু রজবের কোনো খবর পেল না কেউ। শোভা ও মীরা দুজনে মিলে তাদের চাষের কাজ করছিল। দিদি, দেখো আমাদের ফসল কত ভালো হয়েছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। এগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো। পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনই জমিতে চলে গেল আর সব সবজি তুলতে লাগলো। সবজি তুলে দুজনে বাড়ি ফিরে গেল। কাল সকালে এগুলো বাজারে বিক্রি করে আসবো, আর আসার সময় সংসারের যাবতীয় জিনিস নিয়ে আসবো। ঠিক আছে দিদি। পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনে মিলে বাজারে গেল। তাদের চাষ করা সবজিগুলো আর ধানগুলো বিক্রি করে অনেক টাকা পেল। দিদি, আমরা তো অনেক টাকা পেলাম, এগুলো দিয়ে বেশ ভালো দিন কাটবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। শোভা ও মীরা বাড়িতে চলে এলো। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। শোভা ও মীরা দুজনে বোনের মতো থাকতে শুরু করলো। দিদি, ও দিদি, দেখো কে এসেছে। কে এসেছে দেখি? রজব তাদের বাড়ির উঠোনে এসে বসেছিল। ওগো, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? তোমার কোনো খোঁজ পাইনি। ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো তোমার? তোমার চেহারার এই অবস্থা কেন? সব শেষ হয়ে গেছে বউ। সেদিন সমুদ্রের মাঝে যাওয়ার সময় আমাদের নৌকাটি ডুবে গিয়েছিল, মাঝে সেদিনই মারা যায়। আমি সমুদ্রের ঢেউয়ে ভেসে একটা তীরে গিয়ে পৌঁছাই। সেখানে ছিল গহীন জঙ্গল, আশেপাশে কোনো গ্রাম ছিল না, কোনো মানুষ ছিল না। আমি খাওয়ার জন্য কিছু পেতাম না, সামান্য কিছু ফল দিয়ে আমার দিন চলে যেত। সবসময় জন্তু জানোয়ারের ভয় ছিল। আমি বাড়ি ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, আজ পেলাম তাই চলে এলাম। উপরওয়ালার কাছে লাখো শুক্রিয়া যে আমাদের কাছে তোমাকে ফিরিয়ে দিয়েছে। এসো, ঘরে এসো, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। হ্যাঁ, এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। রজব ও তার দুই বউ মিলে খেতে বসে যায়। আজ কতদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছি বলো? এভাবে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করে সবাই, আর অনেক হাসাহাসি করতে থাকে। বউ, এখন আমি কি করব? আমার তো কোনো কাজ কর্ম নেই, তাহলে সংসার চালাবো কি করে? আরে, তুমি এত চিন্তা করো না। তোমার যে 2 শতক জমি ছিল, সেই জমি আমি আর ছোট মিলে চাষ করি।
আর সেখান থেকে আমাদের সংসার চলে যায়। মা বউ, তোমাদের বুদ্ধি আছে দেখছি। আমি ওই জমি তোমাদের নামে লিখে দিব, তোমরা দুইজন ওখানেই চাষ করবে। শোভা আর মীরা এতে ভীষণ খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এখন থেকে তোমরা ওই জমিতে কাজ করবে, আর আমি তোমাদের কাজে সাহায্য করব। ঠিক আছে, যা ভালো মনে করো তাই হবে। কাল থেকে তাহলে চাষের কাজ শুরু করব। হ্যাঁ তাই করব। এবার সবজির সাথে আলু চাষ করব। আচ্ছা ঠিক আছে বউ। পরের দিন সকালবেলা রজব ও তার দুই বউ জমিতে ফসল আবাদের জন্য গেল আর চারা লাগিয়ে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর দেখো আমাদের জমিতে কত ভালো ফসল হয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, আজই সব ফসল তুলে বাজারে বিক্রি করব। রজব বিকেল বেলা জমির সব ফসল বাজারে নিয়ে গেল আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পেল আর খুশি হয়ে বাড়িতে ফিরে এলো। কই গো তোমরা, এদিকে এসো, দেখো কত টাকা পেয়েছি, অনেক লাভ হয়েছে আমাদের। শোভা ও মীরা বেশ খুশি হয়। রজব হাসতে হাসতে বলে, তোমাদের দুই বউয়ের জমি। তোমরা খাবে না? তোমরা খেয়ে নাও, তোমাদের খাবার শেষ হলে আমরা খেয়ে নেব। আমাদের সাথে বসলেই পারতে। তোমাদের একটা কথা বলবো? বৌদি, অনুমতি নেওয়ার কি আছে, তুমি বলো না। বলি, অনেকদিন তো হলো, লক্ষ্মীকে এবার বাড়িতে নিয়ে এসো না। ওকে ছাড়া যে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তোমার সাহস হলো কি করে লক্ষ্মীর নাম এই বাড়িতে তোলার? শুনে রাখো, লক্ষ্মীর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এ কথা বলে গোপাল আর কান্ত রেগে খাবার ছেড়ে চলে যায় মাঠে। দিদি, এরা কখনো এদের ভুল বুঝতে পারবে না। লক্ষ্মী যে কেমন আছে। অফিস থেকে তাড়াতাড়ি এসো, আমি একটু বাড়িতে যাব। বাড়ি মানে? তোমার দাদারা তো আমাদের মেনে নেয়নি, তাহলে? বিকেলে দাদারা বাড়িতে থাকে না, সে সময় দাদারা জমিতে থাকে। বৌদিদের কথা খুব মনে পড়ছে, খুব ভালোবাসে ওরা আমায়। আচ্ছা, আমি অফিসে গেলাম, ফিরে এসে তোমায় নিয়ে যাব। দাদা, বৌদির ওপর এভাবে রাগ করা কি ঠিক হলো তোমার? রাগ হব না তো কি মাথায় তুলে নাচবো? যে বোনের গায়ে একটা আঁচ আসতে দেইনি, শেষে কিনা সেই বোন সম্মানে তোয়াক্কা না করে পালিয়ে গেল। এর পিছনে কিন্তু আমাদের দোষ কম নয় দাদা। দোষ? মোরলের সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকতো, ওর জন্য গ্রামে এখন মাথা তুলে হাঁটতে পর্যন্ত পারি না, সবাই আড়ালে নিন্দে মন্দ করে। তখন তারা দুই ভাই মিলে মাঠে কাজ করছিল আর এদিকে লক্ষ্মীর বর বাড়িতে চলে আসে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সে কি কথা, তুমি না বলেছিলে ওই বাড়িতে যাবে? নাও নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই যাচ্ছি, এখনই চলে আসবো। লক্ষ্মী রেডি হয়ে দুজনে মিলে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর কিছুক্ষণ পর তারা ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। ছোট বৌদি, বড় বৌদি, কোথায় তোমরা? লক্ষ্মী, তোরা কেমন আছিস? তোরা আয়, ভেতরে আয়। এতদিনে বৌদিদের কথা মনে পড়লো তাহলে? রোজই মনে পড়ে বৌদি, কিন্তু আমার যে কপাল পোড়া। হয়েছে হয়েছে, ওসব কথা বাদ দাও। এবার বলো, কি খাবে? আপনার হাতের এক কাপ চা হলে মন্দ হয় না। এই চায়ের অনেক প্রশংসা শুনেছি লক্ষ্মীর থেকে।
তখন লক্ষ্মীর বৌদি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা আর নাস্তা নিয়ে আসে। সবাই খুব খুশি ছিল। বৌদি, আজ তাহলে আসি, দাদারা আসার সময় হয়ে গেল যে। সাবধানে যাস, আর চিন্তা করিস না, আমরা ঠিক তোর দাদাদের বুঝিয়ে তোকে এই বাড়িতে নিয়ে আসবো। লক্ষ্মী আর লক্ষ্মীর বর সেদিনের মতো সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মোড়লের এক পেয়াদা তাদের দেখতে পায়, আর তারা তাড়াতাড়ি মোড়লের কাছে গিয়ে বলে, কি বলছিস? কি খবর একদম পাকা তো নাকি? পরে আবার বুঝিস। যা, এখনই গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আয়। তখন মোড়লের পেয়াদা গিয়ে গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আসে। কি ব্যাপার কান্ত, লক্ষ্মীকে তোমরা মেনে নিয়েছো? আমাকে বর সাজিয়ে নিয়ে গিয়ে বোনকে পালিয়ে দিয়ে ভালোই নাটক করলে তাহলে। লক্ষ্মীর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই মোড়ল মশাই, এখানে মেনে নেওয়ার কোনো মানেই নেই। আজ লক্ষ্মী আর ওর বর এসেছিল তোমাদের বাড়িতে, পাক্কা খবর আছে। এসব আপনি কে বলছেন মোড়ল মশাই? এই তো ঘন্টা দিয়ে কাগের কথা। আমরা তো তখন মাঠে ছিলাম, যদি এসে থাকে তাহলে যারা বাড়িতে উঠতে দিয়েছে তাদের আজ শেষ ভোজ হবে আমার বাড়িতে। তারপর কান্ত আর গোপাল চলে আসে, আর বাড়িতে এসে, গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? লক্ষ্মী এ বাড়িতে এসেছিল? না মানে মানে আমতা আমতা না করে বলো। হ্যাঁ, এসেছিল, ওর বাবার বাড়িতে এসেছিল। তোমাদের না করেছিলাম ওরা যেন চৌকাঠ না পেরোয়। তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে। যাও, এক্ষুনি বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে। তারপর দুই বউ বাড়ি থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। দাদা, কখনো তোমার মুখের ওপর কোনো কথা বলিনি। এই যে তুমি অসুস্থ, তোমার সেবা তো ঠিক মতো করতে পারছি না। কি বলতে চাস তুই? দাদা, আমরা অন্যের কথা শুনে আমরা আমাদের আপনজনদের দূরে সরিয়ে দিয়েছি। তুমি একবার লক্ষ্মীর কথাই ভাবো। এই মোড়লকে বিয়ে করলে কি ও কখনো সুখী হতে পারতো বলো? সবই বুঝতে পেরেছি, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে, আর কিছু করার নেই। এখনো দেরি হয়নি দাদা, চলো আমরা ওদের সবাইকে ফিরিয়ে আনতে যাই। তখন তারা দুজনে মিলে লক্ষ্মীর বাড়িতে যায়, আর গিয়ে দেখে সবাই সেখানে। লক্ষ্মী, দাদা, তোমরা, তোমার এমন অবস্থা কি করে হলো? সব তোদের কষ্ট দেওয়ার ফল রে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলো না, ভগবান যে আমাকে ক্ষমা করবেন না, তুমি যে আমার প্রতিদেবতা। এবার চলো সবাই বাড়িতে ফিরে যাই। সেটা কিভাবে হয় দাদা? এই প্রথম আপনারা আমার বাড়িতে এলেন আর না খেয়ে চলে যাবেন? তখন সবাই হাসতে থাকে।